আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছি। প্রথমেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহরবানিতে আজকে আপনাদের সামনে ইসলামী রাষ্ট্র কীভাবে প্রতিষ্ঠিত হবে এর তৃতীয় পর্বে আলোচনা নিয়ে হাজির হয়েছি। যিনি হাজির হওয়ার তৌফিক দান করেছেন তার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম মানবতার মুক্তির দূত আখির নবী সাইয়্যিদুল কাওনাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলামী রাষ্ট্র কীভাবে প্রতিষ্ঠিত হবে সেই বিষয়ের আজকে যে পয়েন্টটি আমি আলোচনা করতে চাই তা হচ্ছে আদর্শিক রাষ্ট্র। আমরা যে রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বলে আখ্যায়িত করছি তার প্রকৃত রূপটা কী, তার প্রকৃতিটা কী, তার ধরন কী, কী তার বৈশিষ্ট্য, আসল পরিচয়, তা আমাদের ভালোভাবে বুঝে নেওয়া দরকার। ইসলামী রাষ্ট্রের সর্বপ্রথম বৈশিষ্ট্য হলো জাতীয়তাবাদের নাম গন্ধ এখানে সম্পূর্ণ অনুপস্থিত। এই জিনিসটাই ইসলামী রাষ্ট্রকে অন্য সব ধরনের রাষ্ট্র থেকে স্বতন্ত্র করেছেন। এ হচ্ছে নিশ্চয় একটি আদর্শিক রাষ্ট্র। এ ধরনের রাষ্ট্রকে আমি ইংরেজিতে আইডিয়ালজিক্যাল স্টেট বলবো। এমন আদর্শ ভিত্তিক রাষ্ট্রের সাথে মানুষ সবসময় পরিচিত ছিল না। আজও পৃথিবীতে এ ধরনের কোনো আদর্শিক রাষ্ট্রের প্রতিষ্ঠিত নেই। প্রাচীনকালে মানুষ বংশীয় বা শ্রেণীগত রাষ্ট্রের সাথে পরিচিত ছিল, অতঃপর গোত্রীয় এবং জাতীয় রাষ্ট্রের সাথে পরিচিত হয়। এমন একটি আদর্শিক রাষ্ট্রের কথা মানুষ তার সংকীর্ণ মানসিকতার কখনো স্থান দেয়নি, যার আদর্শ গ্রহণ করে নিলে বংশ, গোত্র, জাতীয় বর্ণ নির্বিশেষে সকলেই সে রাষ্ট্রের পরিচালনার অংশীদার হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, খ্রিস্টবাদ এর একটি অস্পষ্ট নকশা লাভ করেছিল, কিন্তু সেই পূর্ণাঙ্গ চিন্তা কাঠামো তারা লাভ করতে পারেনি যার ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে। ফরাসি বিপ্লবের আদর্শিক রাষ্ট্রের একটি ক্ষীণরশ্মি মানুষ প্রত্যক্ষ করেছিল বটে, কিন্তু তা অচিরেই সংকীর্ণ জাতীয়তাবাদের অন্ধ গহরে তলিয়ে যায়। কমিউনিজম আদর্শিক রাষ্ট্রের ধারণা বিশেষভাবে প্রসার করে, এমনকি এ মতবাদের ভিত্তিতে একটি রাষ্ট্রের বুনিয়াদ স্থাপনের প্রসেস করে। এর ফলে বিশ্ববাসীর মনে আদর্শিক রাষ্ট্রের ক্ষীণ ধারণাও জন্ম নিতে থাকে, কিন্তু অবশেষে এর ধমনীতে ঢুকে পড়ল জাতীয়তাবাদের তির্যক ভাবধারা। জাতীয়তাবাদের কমিউনিজমের আদর্শিক ধারণাকে ভাসিয়ে নিয়ে ডুবিয়ে দিল সমুদ্রের তলদেশে। পৃথিবীতে প্রথম থেকে আজ পর্যন্ত একমাত্র ইসলামই হচ্ছে সেই আদর্শ নীতি যা জাতীয়তাবাদের যাবতীয় সংকীর্ণ ভাবধারা থেকে মুক্ত করে রাষ্ট্র ব্যবস্থাকে নেরেট আদর্শিক বুনিয়াদের উপর প্রতিষ্ঠা করতে সক্ষম। আর একমাত্র ইসলাম হচ্ছে সেই মহান আদর্শ যা গোটা মানব জাতিকে তার এ আদর্শ গ্রহণ করে জাতীয়তাবাদী বিশ্বজনীন রাষ্ট্র গঠনের আহ্বান জানান। বর্তমান বিশ্বের অহেতুক যেহেতু এমন একটি রাষ্ট্রের ধারণা অপরিচিত এবং যেহেতু বিশ্বের সবগুলো রাষ্ট্রীয় অবস্থা এ ধারণা সম্পূর্ণ বিপরীত, তাই কেবল অমুসলিমদের নয় বরং মুসলমানরা পর্যন্ত এমন একটি রাষ্ট্র এবং এ অন্তর্নিহিত ভাবধারা অনুধাবন করতে অক্ষম হয়ে পড়েছে, যারা মুসলমানদের ঘরে জন্ম নিয়েছে বটে, কিন্তু সমাজ ব্যবস্থার ধারণা গ্রহণ করেছে পুরোপুরি ইউরোপীয় ইতিহাস, রাজনীতি ও সমাজ বিজ্ঞান থেকে। তাদের মন মস্তিষ্ককে এ ধরনের আদর্শের ভিত্তিতে রাষ্ট্রের ধারণা কিছুতেই স্থান পায় না। উপমহাদেশের বাহিরেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ যেসব দেশ স্বাধীন হয়েছে সেসব দেশে এ ধরনের লোকদের হাতেই রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে। জাতীয় রাষ্ট্র ছাড়া আর কোনো ধরনের রাষ্ট্রের কথা তারা কল্পনা করতে পারে না, কারণ তাদের মন মস্তিষ্ক তো ইসলামের জ্ঞান, চেতনা ও আদর্শিক রাষ্ট্রের ধারণা থেকে সম্পূর্ণ মুক্ত। এই উপমহাদেশেও যারা সে ধরনের শিক্ষা দীক্ষা লাভ করছে তারাও এক জটিল সমস্যায় জর্জরিত। ইসলামী রাষ্ট্রের নাম মুখে এরা উচ্চারণ করে বটে, কিন্তু যে শিক্ষা দীক্ষায় বেচারাদের মস্তিষ্ক গঠিত হয়েছে তা
থেকে ঘুরে ফিরে কেবলই সেই জাতীয় রাষ্ট্রের চরিত্রই বারবার তাদের চোখের সামনে ভেসে ওঠে। জ্ঞানত কিংবা অজ্ঞানবশত এরা কেবল জাতির পূজার বেড়াজালেই ফেঁসে যায়। তারা যে পরিকল্পনা ও কর্মসূচির কথা চিন্তা করুক না কেন, তা করে থাকে জাতীয়তাবাদের ভাবধারার ভিত্তিতে। ইসলামী রাষ্ট্র সম্পর্কে তারা সম্পূর্ণ গতানুগতিক ধারণা পোষণ করেন। তারা মনে করেন মুসলমান নামের যে জাতিটি রয়েছে আর তার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা কিংবা অন্তত রাজনৈতিক নেতৃত্ব এলেই তা ইসলামী রাষ্ট্র হবে। আর এ উদ্দেশ্য হাসিলের জন্য তারা যতই চিন্তা ভাবনা করে, অন্য জাতির অবিলম্বে কর্মপন্থা ছাড়া নিজেদের সেই জাতিটির জন্য অন্য কোনো কর্মপন্থা তাদের নজরে পড়ে না। এই ধারণায় তাদের মগজকে আচ্ছন্ন করে রেখেছেন যে পৃথিবীর অন্যান্য জাতি যেসব উপাদানের সমন্বয়ে গঠিত হয়েছে, তারাও ওসব উপাদানের সমন্বয়ে তাদের জাতিটিকে গঠন করবে। তাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করে দেওয়া হবে। তাদের মধ্যে কেন্দ্রীয় নেতৃত্ব সৃষ্টি করা হবে। জাতীয় গার্ড বাহিনী গঠন করা হবে জাতীয় মিলিশিয়া বাহিনী। যেখানে তারা সংখ্যাগরিষ্ঠ হবে সেখানে গণতন্ত্রের স্বীকৃতি নীতি, সংখ্যাগরিষ্ঠদের শাসন এর ভিত্তিতে তাদের জাতীয় রাষ্ট্র গঠিত হবে। আর যেখানে তারা সংখ্যালঘু সেখানে তাদের অধিকার সংরক্ষিত হবে। তারা মনে করেন তাদের স্বাতন্ত্র্য ঠিক সেভাবেই সংরক্ষিত করা উচিত যেভাবে বিশ্বের অন্যান্য দেশের প্রতিটি সংখ্যালঘু জাতি নিজেদের স্বাতন্ত্র্য রক্ষা করতে চায়। তারা চায় শিক্ষা, চাকরি এবং নির্বাচনী কর্মসংস্থানসমূহে নিজেদের কোঠা নির্ধারিত হবে। নিজেদের প্রতিনিধি নিজেরা নির্বাচন করবে। একটি স্বতন্ত্র জাতি হিসেবে মন্ত্রী সভায় তাদের শরিক করানো হবে, ইত্যাদি ইত্যাদি। জাতীয়তাবাদী চিন্তা তাদের চিন্তা শক্তিকে গ্রাস করে রেখেছেন। এসব জাতীয়তাবাদী চিন্তা প্রকাশ করার সময় তারা উম্মাহ, জামাত, মিল্লাত, আমির, ইতায়াত প্রভৃতি ইসলামী পরিভাষার মুখে উচ্চারণ করে, কিন্তু এই শব্দগুলো তাদের কাছে জাতীয় ধর্মবাদের জন্য ব্যবহৃত শব্দাবলীর সমার্থক। সৌভাগ্যবশত তারা এ শব্দগুলো পুরানো ভাণ্ডারে তৈরি করা পেয়ে গেছে এবং এগুলো দিয়েই তাম্য মুদ্রার উপরে স্বর্ণ মুদ্রার মোহরাঙ্কিত করার সুবিধে পাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যদি আদর্শভিত্তিক রাষ্ট্রের সঠিক পরিচয় উপলব্ধি করে নিতে পারেন, তাহলে এ কথাটি বুঝতে বিন্দুমাত্র কষ্ট হবে না যে এ ধরনের জাতীয়তাবাদী চিন্তা পদ্ধতি, কার্যসূচি ও আন্দোলনের প্রক্রিয়া দ্বারা আদর্শ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া তো দূরের কথা, বরঞ্চ এ মহান কাজের সূচনাই হতে পারে না। সত্য কথা বলতে কি, জাতীয়তাবাদের প্রতিটি অঙ্গ এক একটি তীক্ষ্ণ ধার কুঠারের মতো, যা আদর্শিক রাষ্ট্রের মূলে কুঠারাঘাত করে তাকে বিনাশ করে দেয়। যাকে আদর্শিক রাষ্ট্রের মূলে কুঠারাঘাত করে তাকে বিনাশ করে দেয়। আদর্শবাদী রাষ্ট্র যে ধারণা পেশ করে তার মূল কথাই হচ্ছে আমাদের সামনে জাতি বা জাতীয়তাবাদের কোনো অস্তিত্ব নেই। আমাদের সম্মুখে রয়েছে শুধু মানুষ আর মানব জাতি। তাদের কাছে আমরা এক মহান আদর্শ উদ্দেশ্য পেশ করে ও প্রচার করব। এই আদর্শের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্রীয় কাঠামো গঠিত ও প্রতিষ্ঠিত হবার মধ্যেই তাদের সকলের কল্যাণ ও সাফল্য নিহিত রয়েছে। এই আদর্শ গ্রহণকারী সকল মানুষ ওই আদর্শিক রাষ্ট্রটি পরিচালনায় সমান অংশীদার। এবার একটু চিন্তা করে দেখুন, যে ব্যক্তির মন, মগজ, ভাষা, বক্তব্য, কাজ, কর্ম, তৎপরতা প্রতিটি জিনিসের উপর সংকীর্ণ জাতীয়তাবাদ ও জাতি পূজার মোহরাঙ্কিত হয়েছে, সে কী করে সেই মহান বিশ্বজনীন আদর্শিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে সক্ষম হবে? সংকীর্ণ জাতি পূজায় অন্ধ বিভোর হয়ে সে নিজের হাতেই তো বিশ্ব মানবতাকে আহ্বান জানানোর পথ বন্ধ করে দিয়েছে। প্রথম কদমেই সে তো নিজের প্রতিষ্ঠানকে ভ্রান্তির বেড়াজালে নিমজ্জিত করেছে। বিশ্বের যেসব জাতীয়তাবাদী বিদ্বেষ অন্ধ হয়ে গেছে, জাতি পূজা এবং জাতীয় রাষ্ট্রই যাদের সমস্ত ঝগড়া লড়াই মূল কারণ, তাদের পক্ষে বিশ্ব মানবতাকে কল্যাণকর আদেশের প্রতি আহ্বান করা সম্ভব নয়। যারা নিজেদের জাতীয় রাষ্ট্র এবং নিজেদের জাতির অধিকারের জন্য ঝগড়ায় নিমজ্জিত,
তারা কি বিশ্ব মানবতার কল্যাণের কথা চিন্তা করতে পারে? লোকদেরকে মামলাবাজি থেকে ফেরানোর আন্দোলন আদালতে মামলা দায়ের করার মাধ্যমে আরম্ভ করা কি যুক্তিসঙ্গত কাজ হতে পারে? সম্মানিত দর্শক শ্রোতা, যে কথাগুলো আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই আলোচনার উপরে ভিত্তি করে একটি ইসলামী আদর্শ বা আদর্শিক রাষ্ট্র বলতে কী বোঝায় তা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আমরা যতটুকু জ্ঞান লাভ করতে পারলাম সেই অনুযায়ী যেন আমরা একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে বলে আমিন। আজকে এতটুকু কথা বলেই ইসলামী রাষ্ট্র কীভাবে প্রতিষ্ঠিত হবে এর তৃতীয় পর্বে আলোচনা এখানে টানলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।